বিসমুল্লাহির রহমানির রহিম। কাকমারি মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর ঝিনাইদহের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি মোটামুটি। তো আজকে আমার আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান। তো আমি একটা গল্পের মাধ্যমেই শুরু করতে যাচ্ছি আমার আলোচনা। তোমরা একটু মনোযোগ দিয়ে দিবে। তো ধরো, এই যে আইপিএল খেলা শুরু হয়েছে, তো এই আইপিএল খেলাটা হচ্ছে এবার দর্শকবিহীন। তো নবম শ্রেণীর একটা ছেলে খেলা দেখেছে, আইপিএল খেলা, গতকালকের খেলাটা দেখেছে। ধরো সেখানে দুইটা দল ছিল, কলকাতা আর সম্ভবত সানরাইজ হায়দ্রাবাদ। এখন ওই ছেলে খেলাটা দেখছে, দেখে পরের দিন সকালবেলা ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছে। তো ওই বন্ধুকে বলছে, কি রে, কালকে কি খেলাটা দেখছিলি? তো দ্বিতীয় বন্ধু বলছে, না দেখিনি। তো বলছে, কলকাতা জিতে গিয়েছে। তো এই যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে আইপিএল খেলা সম্পর্কে একটা খবর জানালো যে কোন দল জিতেছে। এই যে খেলা সম্পর্কে যে খবরটা জানাচ্ছে, এটাকে আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি, এই খবরটার নাম তথ্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কিত খবরকে বলা হয় তথ্য। তো আজকের পাঠের বিষয় পরিসংখ্যান। আমি প্রথমেই বলছি, তাহলে তথ্য সম্পর্কে আমরা কি বলতে পারি? যে কোনো ঘটনা সম্পর্কিত খবর। আসলে আমরা যখন কথা বলি একজন আরেকজনের সাথে, কোনো না কোনো বিষয় সম্পর্কে আমরা বলি, তাহলে আমরা যা বলি, যা আলোচনা করি, আসলে সবই কিন্তু তথ্য। তো এই তথ্য সম্পর্কে আমরা আরও একটু ধারণা নেব। আমি এই যে ক্লাসটা নিচ্ছি বা আলোচনা করছি তোমাদের সাথে একটা রুমের ভিতরে। তো এই রুম সম্পর্কে আমি একটু বলি। তোমরা সবাই দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখছি। তো এই রুমে অবশ্যই জানালা আছে। যখন আমি এই কথাটি বলছি, তাহলে রুম সম্পর্কে একটা খবর জানাচ্ছি, তাহলে অবশ্যই এটা তথ্য। এখানে দেখো, এই রুমে জানালা আছে বললে তুমি কিন্তু বুঝতে পারছো না যে এই রুমে কয়টি জানালা আছে। কিন্তু আমি যে এই রুমে রয়েছি, এখানে আসলে জানালা আছে 3টি। এইবার আমি যদি বলি এই রুমে জানালা আছে 3টি জানালা আছে, দেখো এটাও কিন্তু তথ্য। তাহলে এই দুইটা তথ্যের ভিতরে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখো, এখানে কয়টা জানালা আছে বোঝার সুযোগ নেই। আমি যখন বলছি যে এই রুমে 3টি জানালা আছে, তখন
স্পষ্টভাবে বুঝতে পারছি যে জানালা তো আছেই, কিন্তু কয়টি আছে সেটাও বুঝতে পারছি। তাহলে এটাও তথ্য, এটাও তথ্য। এই দুইটা তথ্যের ভিতরে একটা ডিফারেন্স আছে, এই তথ্যটা সংখ্যা বাদে প্রকাশ করছি আমি, কিন্তু এখানে সংখ্যা সহ। যখন আমি একটা তথ্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করব, সেই তথ্যটাকে বলা হয় উপাত্ত। একটা তথ্য কখন উপাত্ত হবে? যখন আমি সেই তথ্যটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করব। তাহলে এটা অবশ্যই উপাত্ত। আশা করি উপাত্ত সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো বা সুস্পষ্ট ধারণা পেয়েছো। এখন অনেকের আবার আমি একটু ট্রাই করে দেখছি যে এই তথ্য উপাত্ত সম্পর্কে বলার পরে বললাম যে মাঠে 10টি গরু বাঁধা আছে, এটাকে কি তথ্য বলতে পারবো? তো অনেকে বলে বসে যে না, এটা তথ্য না, উপাত্ত। এটা অবশ্যই ভুল। কারণটা হচ্ছে যে তথ্য না, সে তো উপাত্ত হওয়ার প্রশ্নই আসে না তার। তাহলে অবশ্যই মাঠে 10টি গরু বাঁধা আছে, এটা উপাত্ত, এবং উপাত্তটা অবশ্যই তথ্য। তাহলে আমরা বলতে পারি যে তথ্যের গাণিতিক রূপ, তথ্যটা যখন আমি সংখ্যা দিয়ে প্রকাশ করব, সেই তথ্যটাকে বলবো উপাত্ত। এখন আসো আমরা পূর্বের শ্রেণীতে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে ধারণা পেয়েছি। তো আমি কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আবার একটু বলতে চাই। ধরো এই হোয়াইট বোর্ডটা একটা বড় আকারের থালা। তো এই থালার মাঝখানে, একদম মাঝখানে আমি কিছু চিনি রেখে দিলাম। চিনিটা কোথায় রাখছি? থালাটা ঠিক মাঝখানে। তাহলে আমি বলতে পারি চিনি আছে কেন্দ্রে। মাঝখানটাকে আমরা একটু ভালোভাবে ভালো শব্দের মাধ্যমে প্রকাশ করলে কেন্দ্র বলি। তো তাহলে আমি চিনিকে বলতে পারি কেন্দ্রীয় মান। কেন কেন্দ্রীয় মান? চিনি কেন্দ্রে আছে। তাহলে কেন্দ্রীয় মান সম্পর্কে আমি কি বলতে পারি? কেন্দ্রে যে থাকে, যে একদম মাঝখানে যে থাকে, সে হচ্ছে কেন্দ্রীয় মান। এবার আসো, তাহলে থালার মাঝখানে আমি চিনি রাখছি, আর এই থালার চারপাশে, একেবারে চারপাশে আমি কিছু পিঁপড়া রাখলাম। তো কিছুক্ষণ পরে আমি যদি দেখি বা পর্যবেক্ষণ করি, পিঁপড়াগুলো কি থালার এই চারপাশের ধারে পাওয়া যাবে নাকি মাঝখানে পাওয়া যাবে? এটা অবশ্যই তোমরা জানো বা বোঝো যে এই চিনি খাওয়ার লোভে পিঁপড়াগুলো সব মাঝখানে চলে আসবে। তো দেখো, এই যে পিঁপড়াগুলোর কেন্দ্রে এসে চিনি খাওয়ার যে ঝোঁক বা প্রবণতা, যে সে সবসময় চাচ্ছে চিনি খাবে আর মাঝখানে ছুটে আসছে, এই যে ছুটে আসার যে প্রবণতা বা ঝোঁক, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। একইভাবে এটা গেল বাস্তব একটা গল্পের মাধ্যমে একটু বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝেছো। এবার একটু আমরা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি বা উপাত্ত দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে কতগুলো উপাত্ত আছে? 5টা উপাত্ত আছে। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, মাঝখানে আছে 14। তো একটা জিনিস দেখো, তাহলে আমি এই চিনির সাথে কম্পেয়ার করে বলতে পারি বা তুলনা করে বলতে পারি 14 হচ্ছে চিনি, মানে কেন্দ্রীয় মান। আর এই দুই পাশের সংখ্যাগুলো হচ্ছে ওই পিঁপড়া। কেন পিঁপড়া? এদিক থেকে দেখো,
বাড়তে বাড়তে 14 দিকে যাচ্ছে, আর এদিক থেকে কমতে কমতে 14 দিকে আসছে। এই যে সংখ্যাগুলোর মাঝামাঝি সংখ্যার দিকে যাওয়ার যে ঝোঁকটা, এই ঝোঁকটাকে বলি আমরা কেন্দ্রীয় প্রবণতা। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা। তো এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি আমরা এর আগেই শিখে আসছি 3টি। এক নাম্বার গাণিতিক গড়, 2 নাম্বার মধ্যক, 3 নাম্বার প্রচুরক। এই 3টা পদ্ধতি প্রয়োগ করে আসলে আমরা কি খুঁজি? মাঝখানের ওই চিনিকে খুঁজি, মানে কেন্দ্রীয় মানটাকে খুঁজি। যে কতগুলো উপাত্ত বা সংখ্যাগুলো সাজালে মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা খুঁজে বের করার প্রক্রিয়া হচ্ছে এই 3টা: গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তো আমরা একটু গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। গাণিতিক গড় তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটা পদ্ধতি। এখন আসো গাণিতিক গড় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো গাণিতিক গড় নির্ণয়ের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে সরাসরি গড়, আরেকটা সারণী থেকে গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো সরাসরি গড়, সারণী থেকে গড় নির্ণয় তোমরা পূর্বের শ্রেণীতে করে এসেছো, তারপরেও আমি একটু আলোচনা করি। তো আমি আবার একটু গল্প বলতে চাই। ধরো 5 বন্ধু, ওদের খুব আম খাইতে ইচ্ছা করছে, যদি এখন আমের সময় না, তো আমরা একটু ধরে নিচ্ছি। তো এই 5 বন্ধুর ভিতরে এক বন্ধুদের বাড়িতে গাছ আছে, তোরা 5 বন্ধু গেছে। ওদের ভিতরে একটা বন্ধু আম গাছে উঠতে জানে না, তাহলে তাকে কি করা হলো? তাকে নিচেই রাখা হলো, সে আমগুলো এক জায়গায় রাখবে। তো তাহলে যেই বন্ধু নিচেই থাকছে সে কয়টা আম পারবে? একটাও না, মানে 0টা। এবার 4 বন্ধু গাছে উঠে গিয়েছে, এক বন্ধু 2টা পারলো, আর এক বন্ধু 3টা পারলো, আর এক বন্ধু 4টা পারলো, আর এক বন্ধু 6টা পারলো। তাহলে যেই বন্ধু নিচেই ছিল সে কি করলো? সবগুলো খুঁটে এক জায়গায় রাখলো বা কুড়িয়ে এক জায়গায় রাখলো। এবার সবাই যখন নিচে নেমে আসলো, এখন যে বন্ধু 2টা পেরেছে সে যদি বলে আমাকে 2টা দাও, যে 3টা পেরেছে সে যদি 3টা নেয়, যে 4টা পেরেছে সে 4টা নেয়, যে 6টা পেরেছে সে যদি 6টা নেয়, তাহলে যে কুড়িয়ে এক জায়গায় করলো সে কিন্তু পাচ্ছে না, তার পরিশ্রমটা বৃথা যাচ্ছে। সেক্ষেত্রে 5 জনের ভিতরে একটা মনোমালিন্যের সৃষ্টি হবে। আবার কেউ নিচ্ছে 6টা, কেউ নিচ্ছে 2টা, বন্ধুদের ভিতরে সাধারণত এই ব্যাপারটা থাকে না। তো সেক্ষেত্রে ওরা কি করলো? বললো যে আমরা সবাই সমানভাবে ভাগ করে নেব। এখন সবাই যদি সমানভাবে ভাগ করে নিতে চাই, তাহলে দেখতে হবে এখানে মোট কয়টা আম আছে। এখন আমরা কিভাবে বের করব? তাহলে সবগুলো যোগ করে দেব। তাহলে হচ্ছে 5, 4, 9, 6, 15টি আম।
এই 15টি আম এবার 5 বন্ধু সমানভাবে ভাগ করে নেবে। যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে এবার কি করব, আমরা 15কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে 3টি করে আম পাচ্ছে। এইবার দেখো আর কোনো সমস্যা হবে না, কারণ যে একটাও কাটিনি সেও 3টা নিচ্ছে, যে 6টা পেরেছে সেও 3টা নিচ্ছে। এই যে সমানভাবে ভাগ করে নেওয়া, এই সমানভাবে ভাগ করে নেওয়াই হচ্ছে গড়। দেখো প্রত্যেকে কয়টা আম পেয়েছে? 3টি। আবার এখানে কেন্দ্রীয় মান বা মাঝখানে গিয়েছিল দেখো 3। তাহলে আমরা গড়ের যে গাণিতিক গড়ের সূত্রটা কীভাবে বের করতে পারি, যে এখানে এই উপাত্তগুলো আমরা প্রথমে কি করে নিয়েছি, যোগ করছি, যোগ করে মোট আমের সংখ্যা বের হয়েছে। এরপরে কি করছি, কয়জন বন্ধু ছিল? 5 জন। সেই 5 জন দিয়ে আমরা মোট আমকে যখন ভাগ করে দিচ্ছি তখন গড়টা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা জানি গাণিতিক গড়ের সূত্রটা উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। এবার আসো গড় নির্ণয়ের সবচেয়ে মূল কথা যেটা আমার মনে হয় যে তোমরা একটু অনেক সময় কম চিন্তা করো, যে কারণে কিছু প্রশ্ন তোমাদের অজানা থেকে যায়। এই 5 বন্ধু যে আম পারল, যে বন্ধু নিচেই ছিল তারটাও যদি আমি না জানি যে সে আম পেড়েছে কি পারিনি, তাহলেও কিন্তু আমি গড় বের করতে পারবো না, কারণ আমার সবগুলো যোগ করা লাগছে কে কয়টা আম পেড়েছে। একটা বন্ধু, এই বন্ধু 4 নাম্বার বন্ধু কয়টা আম পেড়েছে যদি আমি না জানতাম, তাহলে আমের সংখ্যার সমষ্টি তেমন পাচ্ছি না, সেক্ষেত্রে আমি গড়টা নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের মূল কথা হচ্ছে কে কয়টা আম পেড়েছে, ওই আমের সংখ্যা আমার জানতেই হবে। জানার পরে যোগ করব, যোগ করার পরে কয়জন বন্ধু ছিল সেই বন্ধুর সংখ্যা দিয়ে ভাগ করে দেব, তাহলে গড় বের হয়ে যাবে। হ্যাঁ দেখো আমরা 8ম শ্রেণীতে সারণী থেকে গড় নির্ণয় করে আসছি। তো আমি 8ম শ্রেণীতে যে গড় নির্ণয় করা হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, যেটা আমাদের 9ম 10ম শ্রেণীর জন্য প্রয়োজন। ধরো আমরা ইচ্ছা মতো একটা সারণী নিয়ে সেটার গড় নির্ণয় করব। শ্রেণীব্যাপ্তি, আমি 8ম শ্রেণীর তোমরা যে পদ্ধতিতে গড় নির্ণয় করে এসেছো সেই বিষয় সম্পর্কে একটু আলোকপাত করছি বা তোমাদের মনে করানোর চেষ্টা করছি। তো আমরা এখানে শ্রেণী মধ্যমানটা বের করি।
গণসংখ্যাকে এফআই নামকরণ করি আর এখানে এফআই এক্সআই। তো শ্রেণী মধ্যমানটা আমরা কিভাবে বের করি সেটাও তোমরা জানো। একটা শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। সেক্ষেত্রে আসবে 46, 23, তারপরেরটা 28, 33, 38, 43। তারপরে আমরা এই দুইটা গুণ করি, 9, 6, 7 8 56, 7 8 56, 14 আর 5 19, 3 8 24, 4, 24 আর 2 26, 8 2 16, 6, 6 1 7, 15 আর 5 21। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি এখানে। তারপরে গণসংখ্যা, মোট গণসংখ্যা 25 সামেশন অফ এফআই এক্সআই, মানে এগুলো সমষ্টি। (69 + 195 + 264 + 819। এইবার আমরা বলছি অতএব গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই এন, 819/25। এখন এটা আমরা জানি। এইবার এখানে আমার কিছু কথা আছে, যেই কথাগুলো তোমরা এড়িয়ে যাও। কথা হচ্ছে এই শ্রেণী মধ্যমান আমি কেন বের করলাম, আর শ্রেণী মধ্যমান বের করার পরে আবার গণসংখ্যার সাথে কেন গুণ করছি, আবার এগুলো কেন যোগ করছি, এগুলাই বা কেন যোগ করছি। এই বিষয়গুলা তুমি যখন বুঝবা, বিষয়টা তোমার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝবা। আমাদের প্রথম শ্রেণী 21 থেকে 25, এর গণসংখ্যা পাইছি 3। এটা দিয়ে আসলে বোঝাচ্ছে কি, আমি যদি ওই আম পাড়ার ঘটনা দিয়েই বলতে চাই, দেখো 21 থেকে 25-এর ভিতরে 3জন বন্ধু আম পেড়েছে। 3জন বন্ধু আম পেড়েছে যাদের আমের সংখ্যা 21 থেকে 25-এর ভিতরে। এমন হতে পারে একজন 21টা পেড়েছে, একজন 24টা পেড়েছে, আর একজন 22টা পেড়েছে। তো এক্ষেত্রে আমি যেহেতু গড় বের করতে যাচ্ছি, তাহলে তো আমার প্রত্যেকের আমের সংখ্যা জানতে হবে, কে কয়টা আম পেড়েছে। আমি এক্সাক্ট কিন্তু বলতে পারছি না যে এই 3 বন্ধুর 3জনই 21টা করে পেড়েছে, নাকি 22টা করে পেড়েছে, নাকি 23টা করে পেড়েছে, না 24টা করে পেড়েছে। তোমার জানতে হবে গড় বের করতে হলে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমি 21 থেকে 25-এর অ্যাভারেজ নিলাম। মানে 21 থেকে 25-এর মাঝখানে কে থাকে দেখো, মাঝখানে আছে 23। এইবার আমি যে কাজটা করছি, আমি ধরে নিচ্ছি ওই 3 বন্ধুই আম পেড়েছে 23টা করে।
তাহলে এক এক বন্ধু 23টা করে আম পারলে 3 বন্ধু কয়টা আম পারছে? 69টা। দেখো ওই 3 বন্ধুর আমের সংখ্যা বোঝাচ্ছি আমি এই 69 দিয়ে। তাহলে আমার কাজটা একটু কমে যাচ্ছে। এখন 26 থেকে 30-এর ভিতরে 7 জন বন্ধু আম পেড়েছে। কয়টা করে আম পেড়েছে আমি এক্স্যাক্ট আমের সংখ্যা জানি না। সেক্ষেত্রে আবারও আমি কি করছি, 26 থেকে 30-এর কেন্দ্রীয় মান বা মাঝখানের মানটা আমি ধরে নিচ্ছি যে ওই 7 বন্ধুই 28টা করে আম পেড়েছে। তাহলে আমার তো 7 বন্ধু এক একজন যদি 28টা করে পারে, তাহলে আমি এটার সাথে এটা গুণ করলে 7 বন্ধু কয়টা আম পেড়েছে পেয়ে যাব। এবার আসো একইভাবে এটাও। এখন তাহলে মোট বন্ধু ছিল কয়জন? তাহলে এই গণসংখ্যা যোগ করলে আমি মোট বন্ধুর সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার দেখো আমি এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে এই 25 জন বন্ধু মোট কয়টা আম পেড়েছে পেয়ে যাচ্ছে। আমরা তো গাণিতিক গড় একটু আগে দেখে আসলাম যে উপাত্তের সমষ্টি বা উপাত্তের সংখ্যা। তাহলে আমি এই 25 বন্ধুর পাড়া আমের সংখ্যা পেয়ে গেছি 819। তারপরে সেক্ষেত্রে 819কে আমি 25 দিয়ে ভাগ করে দিলে গাণিতিক গড়টা বের হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আমি যেটা বলতে চাইছি যে তোমরা বুঝতে পেরেছো যে শ্রেণী মধ্যমান কেন বের করছি, আবার শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যাটা কেন গুণই বা করছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন এই গড় নির্ণয়ের পদ্ধতি কয়টা? আমরা একটু আগে বললাম যে 2টা, একটা হচ্ছে সরাসরি গড় আর একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব তো সেক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করব। তো সূত্রটা আমি একটু লিখি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় সমান a প্লাস সামেশন অফ fi ay বাই n গুণ h। এখানে কিছু প্রতীক আছে, তাহলে আমার প্রতীকগুলো আগে বুঝতে হবে। আমি এর পরিচয় দিই, সবগুলোরই পরিচয় দিচ্ছি। এ আনুমানিক গড়, fi গণসংখ্যা, ইউআই ধাপ বিচ্যুতি, এন মোট গণসংখ্যা, এইচ শ্রেণীব্যাপ্তি। আসলে সংক্ষিপ্ত পদ্ধতি শব্দটা শুনলে মনে হয় যেন একটু সংক্ষিপ্ত, তো আমরা সামনের দিকে একটু আগে যে গড়টা নির্ণয় করলাম পদ্ধতিটা প্রয়োগ করলে তার থেকে একটু বেশি কাজ করা লাগে। তো এখানে দেখো এই সূত্রের ভিতরে আমি প্রতীকগুলোর যখন বর্ণনা দিচ্ছি, এ হচ্ছে আনুমানিক গড়। তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমি প্রথমেই ধরে নেব যে গড় এটা হতে পারে, তারপরে সেই ধরে নেওয়া জিনিসটাকে কম হলো না বেশি হলো যাচাই করব। যদি কম বেশি হয় তাহলে এই সূত্রটা দিয়ে আমি সেটাকে
সঠিক করে নেব। তো এক্ষেত্রে আমি একটা গাণিতিক সমস্যা একটু দেখি। তো সরি তো দেখো শ্রেণী মধ্যমান আমরা আগের মতোই বের করব। এখন আসো আমরা প্রথমেই বলছি যে গড়টা অনুমান করে নেব বা ধরে নেব। এখন গড়টা বের হবে অবশ্যই 21 থেকে 46-এর মাঝামাঝি একটা সংখ্যা। তো সেই সংখ্যাটা কত হতে পারে আমি শ্রেণী মধ্যমানের মাঝখান থেকে সেটাকে ধরে নেব। কারণটা কি, আমি বলছি 2 বন্ধু আম পেড়েছে 23টা, 8 বন্ধু 28টা, 3 বন্ধু 33টা, 7 বন্ধু 38টা, 5 বন্ধু 43টা, তাহলে অবশ্যই গড় এই সংখ্যাগুলোর মাঝামাঝি যে সংখ্যাটা সেটাই হতে পারে। তো সংখ্যাটা আছে শ্রেণী মধ্যমানের, সেটাকে আমি ধরে নিলাম আনুমানিক গড়। এবার ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি মানে বিষয়টা কি, দেখো আমি এই যে ধরে নিলাম, এই ধরে নেওয়াটার ক্ষেত্রে 3টা ঘটনা ঘটতে পারে। হয় প্রকৃত গড়ের সমান, নাহলে একটু কম, নাহলে একটু বেশি ধরা হয়ে গেছে। এখন যদি আমার বেশি ধরা হয়ে যায় তাহলে কমাতে হবে, কমাবে কি ওই ধাপ বিচ্যুতি। যদি আমার ধরে নেওয়াটা সঠিক হয়ে যায় তাহলে তার কোনো ধাপ বিচ্যুতি নেই, সেক্ষেত্রে ধাপ বিচ্যুতিটা 0। কীভাবে দেখো, আমি যদি সূত্র দিয়েও চিন্তা করি, xi মানে 33 মাইনাস a, 33 মাইনাস 33 0। শূন্যকে আমি যাই দিয়ে ভাগ করি না কেন, এখানে এইচ আছে 5, তাহলে অবশ্যই শূন্যকে 5 দিয়ে ভাগ করলে 0ই হবে। এখন যদি আমার একটু বেশি ধরা হয়ে যায় তাহলে 28-এর দিকে যাওয়া লাগবে, সেক্ষেত্রে কমাতে হবে। সেই কারণে আমরা যদি শর্টকাটও চিন্তা করি, -1 কেন হয়, এখানে ধাপ বিচ্যুতি যে আমার ধরে নেওয়াটা যদি বেশি হয়ে যায় কমাতে হবে, আর কমালে 28-এর দিকে যাবে। সেখানে এখানে -1 -2, এটা যদি আমার এটা কম হয়ে যায় তাহলে বাড়াতে হবে, বাড়ালে 38-এর দিকে আসতে হবে, +1 +2 হয়ে যাবে। তো আমরা সূত্রে দেখি যে xi মানে 28 মাইনাস 33, তাহলে সেটা আসছে -5, -5কে 5 দিয়ে ভাগ করলে -1, এইভাবে -2 এটা হবে +1 +2। এইবার FI/UI গণসংখ্যার এটা গুণ করব, -4 -8 0 7 10।
তাহলে মোট গণসংখ্যা n 25 আর সামেশন অফ fi ay সমান 17 বিয়োগ 12 5। এখন আমরা একটু সূত্রের দিকে যাই, সূত্রটা প্রয়োগ করি। এখানে a আমরা কত ধরছি 33 প্লাস 5/25 ইন্টু 5 ইকুয়াল টু 33 প্লাস 1। এখানে অবশ্যই একটু সাইড নোটে মানগুলো দিয়ে দিলে ভালো হয়। a equal to 33 summation of fi ui to 5 n equal to 25 is equal to 5। তো আশা করি সবাই বুঝছো। তো আজ এ পর্যন্তই। বাড়ির কাজ হিসাবে তোমরা একটু তুলে নিতে পারো, একটা সারণী দিচ্ছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো তোমরা আশা করি সবাই বাড়ির কাজটি অনুশীলন করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।